আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন পড়ছিলাম আগের ক্লাসে, সবাই নাম দেখতে পাচ্ছ আশা করি। আমরা এই 5 রকমের মেথডের মাধ্যমে মোটামুটি ভাবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করে থাকি ডেটা সেটের। তো প্রথমে দেখো বার ডায়াগ্রাম, যেটা আমরা গত ক্লাসে করে ফেলেছি, পাই চার্ট এটাও করেছি, আজ দেখবো ইনশাআল্লাহ হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন এন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এবং এগুলো শেষ হলে এরপর আরেকটু সামনের দিকে যাব। আচ্ছা, এখন হিস্টোগ্রাম কিভাবে করে একটু দেখি আমরা। এই হিস্টোগ্রাম থেকেই আবার ফ্রিকোয়েন্সি, পলিগন এটাও আঁকা যায়। তো তোমাদের আমি যে বইটা থেকে পড়াচ্ছিলাম ওই বইটাতে একটু যাই, তাহলে এই যে এই বইটা আমি পড়াচ্ছিলাম, এখানে হিস্টোগ্রাম যদি আঁকতে হয় তাহলে এটার আঁকার সিস্টেম হচ্ছে, বইতে যেটা আছে করা আমি সেখান থেকে একটু দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। মনে করো এটা তো একটা ডেটা সেট ছিল, এই ডেটা সেটটাকে আমরা দেখেছি কিভাবে ফ্রিকোয়েন্সি টেবিল বানাতে হয়, সেইভাবে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানিয়ে নেওয়া হয়েছে। এই যে ফ্রিকোয়েন্সি এবং ক্লাস ইন্টারভ্যাল, এবং এই ডেটা দিয়েই আমরা কিন্তু হিস্টোগ্রাম আঁকতে পারবো। কিভাবে? আচ্ছা, ডেটা সেটটা তো এখানে আছে দেখতে পাচ্ছি, এই যে ক্লাস ইন্টারভ্যাল আছে এবং সাথে তাদের ফ্রিকোয়েন্সিও আছে। আচ্ছা, এখন এই ক্লাস ইন্টারভ্যাল গুলো যদিও বইতে এখানে 200 আপ টু 600, 600 আপ টু 1000, 1000 আপ টু 1400 এভাবে দেওয়া আছে। এটা এভাবে দেওয়া থাকে, জেনারেলি আমরা কিন্তু এটা লিখি আর কি, যে 200 থেকে মনে করো হচ্ছে 600, আমরা এভাবে লিখে অভ্যস্ত আর কি, তো এভাবে লিখবে, কোনো সমস্যা নেই। তারপর হলো 600 থেকে তারপর হচ্ছে 1000, এইভাবে এভাবে আমরা লিখবো আর কি, 1000 থেকে 1400. So this will be our way to write the class intervals. ক্লাস ইন্টারভ্যাল গুলো এভাবে লিখবো আমরা, এবং যার যার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি গুলো ওই যে আছে দেখতে পাচ্ছি আমরা, 8, 11, 23, 38, 45, 32, 19, 4। তো এটা ছিল প্রফিটের ডেটা আর কি। এটা যে এই যে অ্যাপোলো অটোমোবাইল গ্রুপ দেখা যাচ্ছে এখানে, এই যে অ্যাপোলো নামের যে অটোমোবাইল গ্রুপটা আছে, এদের লাস্ট মান্থে যে গাড়ি সেল হয়েছে সেই সেলস ডেটার প্রফিট কেমন হয়েছে সেটার ডেটা আর কি। আচ্ছা, তো এটার হিস্টোগ্রাম যদি আঁকতে হয় মনে রাখতে হবে যে এই যে ক্লাস ইন্টারভ্যাল গুলো সবসময় আমরা বসাবো এক্স এক্সিসে, ক্লাস ইন্টারভ্যাল গুলো অলওয়েজ এক্স এক্সিসে, এবং এই যে নাম্বার ফ্রিকোয়েন্সি যেগুলো থাকছে তাদেরকে আমরা বসাবো ওয়াই অ্যাক্সিসে। আচ্ছা, এই যে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এদেরকে বসাবো আমরা ওয়াই অ্যাক্সিসে, আর ক্লাস ইন্টারভ্যাল এক্স অ্যাক্সিসে, এটা একটু মনে রাখবে। তো আঁকার নিয়মটা হচ্ছে, দেখি আমরা একটা গ্রাফ এখানে করা আছে, সেখান থেকে দেখাই আমি। তো এই ডাটা সেটটা আবারও দেখতে পাচ্ছি আমরা, এটাই ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে হিস্টোগ্রাম। এখন হিস্টোগ্রাম আঁকার মানে কিভাবে আঁকে সেটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি। মনে করি এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এই বরাবর হচ্ছে গিয়ে আমাদের ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এটা হচ্ছে মূল বিন্দুটা। তো যেহেতু আমরা এক্স অ্যাক্সিসে বসাবো হচ্ছে প্রফিট, মানে ক্লাস ইন্টারভ্যাল গুলো, ক্লাস ইন্টারভ্যাল গুলো কিন্তু দেখতে পাচ্ছ সবাই যে ক্লাস ইন্টারভ্যাল গুলো হচ্ছে যে যেই অটোমোবাইল গুলো সেল হয়েছে তাদের প্রফিট লিস্ট আর কি, আর কিছু না। হিয়ার ইজ দ্য প্রফিট এন্ড হিয়ার ইজ দ্য নাম্বার অফ কার সোল্ড, মানে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন এই প্রফিটের দেখতেই পাচ্ছ শুরুই হয়েছে 200 থেকে এবং মাঝে গ্যাপ হচ্ছে 400 করে গ্যাপ।
তো স্কেলিং করতে হবে আমাকে। এই স্কেলিংটা একটু ট্রিকি ভাবে চিন্তা ভাবনা করতে হবে। তোমরা জানো কিভাবে করতে হয় স্কেলিং। তো যেহেতু অনেক বড় বড় ভ্যালু এখানে আছে, আমি করব কি, এক্স এক্সিস বরাবর যে স্কেলিং করব, সাধারণত আমরা স্কেলিংটা একটা গ্রাফ পেপারের কর্নারের উপরে লিখে দিই আর কি, তাই না? যেভাবে লিখে দিই যে along the x axis, আমরা এরকম করে বলি যে একটা স্কোয়ারকে কত করে ধরছি আর কি। 1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, আমি যদি একটা স্কোয়ারকে 100 করে ধরি, 100 ইউনিটস, তাহলে কিন্তু মোটামুটি ভাবে মনে করো যে এই যে ক্লাস ইন্টারভ্যাল গুলো যে ছিল আমার, 200 থেকে 600, 600 থেকে 400, সরি 600 থেকে 1000, 1000 থেকে 1400, 1400 থেকে 1800, সরি 1800, 1400 থেকে 1800 এবং 1800 থেকে 2200, এগুলোকে আমরা খুব সহজেই প্রেজেন্ট করতে পারবো। অর্থাৎ দেখবে যে চারটা, যেহেতু একটা স্কোয়ারকে এক করে ধরছি, তাহলে চারটা স্কোয়ারে 400 আমার কভার হয়ে যাচ্ছে। তো গ্রাফ পেপার হাতে নিলেই বুঝতে পারবে তোমরা। তো মনে করো এখানে শুরু হয়েছে 200, তারপর হচ্ছে 600, 1000, 1400, 1800। আর ওয়াই অ্যাক্সিস এ বলেছিলাম কি, ওয়াই অ্যাক্সিস এ হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে এই বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন আমি ওয়াই অ্যাক্সিস এর স্কেলিং তো করতে হবে আমাকে। ওই যে উপরে লিখে নিব আর কি আমরা, along ওয়াই অ্যাক্সিস, আচ্ছা along ওয়াই অ্যাক্সিস কত হবে আর কি সেটা। এখানে আমাকে যেটা ফলো করতে হবে, ওয়াই অ্যাক্সিস যেহেতু ফ্রিকোয়েন্সি বসাবো, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কত সেটা খেয়াল করব আমরা। তো এখানে ডাটাটা লিখে আছে উপরে, দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে 45। হ্যাঁ, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি 45। সো বুঝতে পারছি যে আমি একটা স্কোয়ারকে যদি এক করেও ধরি ওয়াই অ্যাক্সিস বরাবর বরাবর স্কেলিংটাকে, তাহলে কিন্তু মোটামুটি ভাবে হিস্টোগ্রামের চিত্র দেখে বুঝতে পারছো যে অনেকগুলো বার রাখতে হবে কনজিকিউটিভলি। তো সেখানে আমরা একটা স্কোয়ারকে এক করে ধরলেই মোটামুটি ভাবে আমাদের কাজ হয়ে যায়। কিন্তু আমরা যদি মনে করো একটা স্কোয়ারকে 2 করে ধরতাম, তাহলে কিন্তু অনেক ছোট হয়ে যেত গ্রাফটা। আবার 2-3টা স্কোয়ারকে যদি এক করে ধরতাম, তাহলে আবার অনেক লম্বা হয়ে যেত গ্রাফটা, হয়তো গ্রাফ পেপারেই আর ধরতো না। তো স্কেলিংটা ভালো করে ভ্যালুগুলোর দিকে তাকিয়ে খেয়াল করবে তোমরা, তাহলে। স্যার গ্রাফটা কি হ্যাচিং করার দরকার আছে? এই যে মাঝে গ্রিন কালার করে দিয়েছে যে, জি স্যার, গ্রিন কালার তো করতে পারবো না, মানে হ্যাচিং না কি করব? না না, তেমন কিছু করতে হয় না, করলেও খুব হালকা, অত কিছু করার দরকার নেই কোনো আর কি। ওয়াই অ্যাক্সিস বরাবর তোমরা তাহলে ওই একটা স্কোয়ারকে এক করে ধরলেই হয়ে যাচ্ছে আর কি আমাদের, মোটামুটি 1 স্কোয়ার ইকুয়াল টু 1 ইউনিট। ওকে, এখন আম, এখানে দেখো একটা ব্রেকের মতো দিয়েছে আর কি। এই যে এটা দেওয়ার মানে হচ্ছে কি জানো, আমার তো এটা তো মূল বিন্দু, 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে হিসেব করতে করতে যেতে হয়। তো যেহেতু এখানে আমার মূল বিন্দু কিন্তু শুরু হয়েছে 200 থেকে, তো মাঝে এতগুলো ভ্যালু দেখাতে গেলে তো আমাকে অনেক দূরে যেয়ে শুরু করতে হবে। সে কারণে করে কি, এটা এরকম এরকম গ্যাপ না দিয়ে আমরা এরকম একটা জিগজ্যাগ লাইন দিতে পারো আর কি, দিয়ে তারপর বলো যে এখান থেকে 200। এটার মানে হচ্ছে যে আমার গ্রাফ পেপারে এত জায়গা নেই, তাই আমি এটা জিগজ্যাগ লাইন দিয়ে বুঝাচ্ছি যে 200-র আগে আরো ভ্যালু আছে 0 পর্যন্ত, কিন্তু অত জায়গা নাই বিধায় আমি এইভাবে জিনিসটাকে এরকম আঁকাবাঁকা একটা লাইন দিয়ে বুঝাচ্ছি আর কি। আচ্ছা, তো এখন আমরা করবো কি, যে 200 থেকে 600 যে ফ্রিকোয়েন্সি ছিল মনে হয় 8, তাহলে দেখো যে 8 পর্যন্ত ওর হাইটটা দিয়েছে আর কি। ঠিক
আছে, 200 থেকে 600 পর্যন্ত। এবং এটা যেখানে শেষ হয়েছে পরেরটা ঠিক ওখান থেকেই স্টার্ট করেছে, পরেরটা 11। তাহলে এই জায়গা থেকেই যে উপরে এরকম 11তে চলে যাবা তোমরা। আচ্ছা, 11তে চলে যাবা উপরে। তারপরে হচ্ছে এর পরেরটা মনে হচ্ছিল 23, তো এই যে 23 পর্যন্ত, এই যে একটা যেখানে শেষ হচ্ছে পরেরটা ঠিক ওখানেই শুরু হচ্ছে। আমাদের বার ডায়াগ্রাম ছিল আলাদা আলাদা বার, কিন্তু হিস্টোগ্রামে কিন্তু আলাদা হবে না, এগুলো হিস্টোগ্রাম হচ্ছে একটা একদম কনজিকিউটিভ থাকবে আর কি, কন্টিনিউয়াস ফর্ম থাকবে, একটা যেখানে শেষ হবে অন্যটা সেখানে শুরু হয়ে যাবে। এরপরে ছিল 35, জাস্ট এভাবে বাকি সবগুলো আর কি পরের গুলো। ঠিক আছে, এভাবে করার পর আমরা আমাদের হিস্টোগ্রাম পেয়ে যাব। তো এই বইতে, বইয়ের সুবিধার্থে ওরা উপরের ফ্রিকোয়েন্সি এই যে লিখে রেখেছে 8, 11, 23, তারপর 35, এগুলো কিন্তু লিখতে হবে না, কিন্তু এগুলো এগুলো হচ্ছে কারণ এই হিসাবটা হচ্ছে যে পাশে এখানে এই ওয়াই অ্যাক্সিস এর এখানে তীর চিহ্ন দিয়ে বলে দেবে যে এই বরাবর আমরা নাম্বার অফ কার্স সোল্ড বা নাম্বার অফ ভেহিকল সোল্ড কিংবা ক্লাস ইন্টারভ্যাল যে ধরেছি সেটা পাশে লিখে দিবে। আর নিচে হচ্ছে যে প্রফিট লেখা আছে দেখো, এই ইন্ডিকেশন গুলো না দিলে কিন্তু মার্কস কাটা যাবে। আর এমনিতে বোঝাও যাবে না যে কিসের গ্রাফ, এক্স অক্ষে কি দিচ্ছ আর ওয়াই অক্ষে কি দিচ্ছ, এটা যদি নাই লিখো তাহলে তো বুঝাই যাবে না কিসের গ্রাফ এটা। আচ্ছা, তো এখন আমরা দেখি তাহলে আর কি কি বাকি রইলো। এভাবে আমরা বাকিগুলো কিন্তু যেগুলো থাকবে তাদেরকেও আমরা এঁকে ফেলবো। সেটা হয়ে গেল আমাদের হিস্টোগ্রাম। এবং ফিগার নাম লিখতে হবে এখানে আমাদের, histogram of the profit on 180 vehicles sold at the A-Pollute Auto Group। আচ্ছা, তো হিস্টোগ্রাম কিসের, এই যে 180টা ভেহিকল যে সেল হয়েছে এই A-Pollute Auto গ্রুপের আন্ডারে, তার প্রফিটের লিস্ট, হিস্টোগ্রাম অফ দ্য প্রফিট অন, এবং প্রফিটটা কিন্তু একটু ভুল করেছে এখানে, এখানে প্রফিটটা ইন $1000 এই কথাটা বলা উচিত ছিল, এখানেও ভুল দিয়েছে আর কি। ঠিক আছে, সবসময় ডাটা সেটের কোনো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হলে বা টেবুলার ফর্মের প্রেজেন্টেশন হলে অবশ্যই সমস্ত ইনফরমেশন যতটা সম্ভব দিতে হবে তোমাকে, বিশেষ করে এই যে ইউনিট গুলো কিসের ডেটা এবং সেটা কত ইউনিটে আছে, প্রফিট ইন $1000 এই কথাটা বলতে হবে আর কি। একটা কমা দিয়ে 3টা শূন্য দাও, তো এটা বুঝাবে যে এনিথিং ইন $1000, না হলে কিন্তু শুধু 200, শুধু 600, ও না, ইন ডলার, এগুলো তো থাউজেন্ডই আছে আমার অলরেডি, ঠিকই আছে। 1800 মানে 1800, 2200 মানে 2200, ঠিক আছে, এগুলো অলরেডি থাউজেন্ডই আছে। ইন ডলার বলতে হবে, এটা হচ্ছে কথা আর কি এখানে। আচ্ছা, ইন ডলার বলাটা হচ্ছে ভালো। তো এই হচ্ছে হিস্টোগ্রাম। এই হিস্টোগ্রাম দিয়েই আমরা আমাদের পরবর্তী যে গ্রাফটা আছে সেটা আঁকতে পারবো। আচ্ছা, এই হিস্টোগ্রামকে ব্যবহার করেই আঁকতে পারবো। আমি একটু দাগগুলো মুছে দিই। পরবর্তী গ্রাফটা কি ছিল আমাদের, পরবর্তী যে গ্রাফটা ছিল সেটা হচ্ছে গিয়ে, দেখতে পাচ্ছ নামটা 4 নম্বরে ফ্রিকোয়েন্সি পলিগন। এই যে এই ফ্রিকোয়েন্সি পলিগনটা কেমন করে আঁকবো, একদম হিস্টোগ্রাম যেভাবে আমরা শুরু করি ঠিক সেভাবেই শুরু করতে হবে। আচ্ছা, হিস্টোগ্রাম যেমন এই বলছিলাম যে এক্স এক্সিসে প্রফিট বসাচ্ছি, ওয়াই এক্সিসে নাম্বার অফ সোল্ড ভেহিকলস বসাচ্ছি, এবং এক্স এক্সিসের স্কেলিং ধরেছি 1 স্কয়ার 100 ইউনিট, ওয়াই এক্সিসের স্কেলিং ধরেছি 1 স্কয়ার 1 ইউনিট, এগুলো একদম ঠিক থাকবে, একদম যা আছে এগুলো তাই থাকবে। শুধু এখন গ্রাফটা আমরা কি করব আঁকতে, যে হিস্টোগ্রাম আঁকতে, যে হিস্টোগ্রাম আঁকতে, যে আমাদের গ্রাফটা হবে এরকম। প্রতিটা ক্লাস ইন্টারভ্যাল গুলো আমাদের কি ছিল, ক্লাস ইন্টারভ্যাল গুলো ছিল আমাদের 200 থেকে $600 প্রফিটের, তারপর হচ্ছে 600 থেকে $1000 প্রফিট, এইভাবে ছিল আর কি আমাদের। আচ্ছা, এটা ছিল আমাদের ক্লাস ইন্টারভ্যাল গুলো। তারপর হচ্ছে 1000 থেকে, এগুলো কিন্তু কম বেশিও হতে পারতো আর কি। আচ্ছা, 1000 থেকে 1400, এইভাবে বাকি সবগুলো আর কি।
আচ্ছা, এভাবে ডট ডট দিয়ে দিলাম সবগুলো, এবং তার পাশে আমাদের ফ্রিকোয়েন্সি ছিল কত যেন লেখা আছে, যদি দেখতে পাচ্ছি আমরা, এই গ্রুপের 8টা, ওই গ্রুপের 11টা, এই গ্রুপের 23টা, এভাবে বাকিগুলো। এখন নিয়মটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন আকার নিয়মটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যালের মিড পয়েন্ট একদম মধ্য বরাবর উপরে উঠে যাও, যার ফ্রিকোয়েন্সি যত ওই হিসাবে তাকে তুমি ইন্ডিকেট করো আর কি। এই যে এখানে মনে করো বিন্দু মধ্যবিন্দুগুলো আর কি, টপ মিড পয়েন্ট গুলো আর কি। আবারও বলছি, টপ মিড পয়েন্ট গুলো কিভাবে নিচ্ছি? টপ মিড পয়েন্ট গুলো আমি যার ফ্রিকোয়েন্সি যত ওই বরাবরই হবে বিন্দুগুলো আর কি, কিন্তু প্রতিটা ক্লাস ইন্টারভ্যালের মিড পয়েন্ট বরাবর তাদের ফ্রিকোয়েন্সি যত তত হাইটে বিন্দুগুলো বসাবে তুমি। তো দেখে মনে হচ্ছে যেন আমি হিস্টোগ্রামের মাথায় বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, হিস্টোগ্রামের মাথাতেই বসাচ্ছি, কিন্তু হিস্টোগ্রামে যদি না না আঁকা থাকতো তাহলে তো আমি গ্রাফ পেপার দেখে দেখি ওই যে উপরে হিসাব করে মধ্যবিন্দু বরাবর বসিয়ে দিতে পারতাম। এখন এই যে টপ মিড পয়েন্ট গুলো তুমি সরল রেখা দিয়ে যুক্ত করে দাও, একটা থেকে আরেকটাকে আর কি। এখান থেকে তুমি এটা একটা সরল রেখা যুক্ত করে দাও, প্রতিটা আলাদা আলাদা সরল রেখা হবে। স্কেল ইউজ করবে তোমরা, এখান থেকে হচ্ছে কি আবার এটা, তারপর এখান থেকে হচ্ছে এটা, এখান থেকে আবার নিচে নামছে এখানে, আবার এখান থেকে এইদিকে, আবার এখান থেকে এইদিকে। এই যে গ্রাফটা অনেকটা এরকম হচ্ছে আর কি, তোমরা দেখতে পাচ্ছ যে এইরকম এরকম 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 ভেঙে 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 যাচ্ছে আর কি। এই ধরনের গ্রাফ তোমরা দেখেছো আর কি আগে। তো যেহেতু যেহেতু এটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন মানে হচ্ছে যে গ্রাফটাকে একটা আবদ্ধ ক্ষেত্রের মতো করে প্রকাশ করতে হবে। ত্রিভুজ যেমন তুমি যে আঁকলে একটা আবদ্ধ ক্ষেত্র আছে, কোনো ওপেন এন্ড নেই কিন্তু এখানে। চতুর্ভুজ আঁকতে গেলেও তুমি দেখবে যে একটা আবদ্ধ ক্ষেত্র পাচ্ছ। পলিগনটাও তাই, বহুভুজ পলিগন, এটাও আবদ্ধ ক্ষেত্র হতে হবে, কিন্তু আবদ্ধ ক্ষেত্র হয়নি এখনো। এই দেখো, এই যে ব্ল্যাঙ্ক আছে কিন্তু। আমি শুরু করেছি 8 থেকে, তার মানে বিষয়টা হবে এরকম। আমি করবো কি, চোখের আন্দাজে এটাকে এভাবে ডট লাইন দিয়ে নিচে নামিয়ে দাও, এটাকেও নিচে নামিয়ে দাও ডট লাইন দিয়ে। কোথায় নামাবো? মোটামুটি ভাবে পরবর্তী ক্লাসের মিড পর্যন্ত নামিয়ে দাও আর কি। তো না, এই নামিয়ে দিচ্ছি কোথায়? এক্স এক্সিসে নামিয়ে দিচ্ছি আর কি। তো এক্স এক্সিসে নামিয়ে দেওয়ার মানেটা কি? এক্স এক্সিসে নামিয়ে দেওয়ার মানে হচ্ছে যে আমার ওর আগে, মানে ওখানে কোনো ওয়াই এর ফ্রিকোয়েন্সি নেই, জিরো। ঠিক আছে, এরকম করে ডট লাইন দিয়ে নামিয়ে দিতে পারো। আমারটা বাঁকা হচ্ছে, সোজা হয় যেন আর কি, খেয়াল করিও তোমরা। আচ্ছা, এখন এই যেখানে নামিয়ে দিলাম, এই পয়েন্ট থেকে শুরু করে নিচের এই অংশ সহ এক্স এক্সিস সহ একদম ওই পয়েন্ট পর্যন্ত এখন কিন্তু একটা আবদ্ধ ক্ষেত্র হয়ে গেল আমার। সো দিস ইজ ফ্রিকোয়েন্সি পলিগন। এক্স রেটা দেখাতে হয় না, এটা এমনি আমরা ধরে নেই। যেহেতু তুমি এক্স এক্সিস নামিয়ে দিয়েছো, এক্স এক্সিস সহই ধরে নেই আমরা। তো এটা হবে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। তো হিস্টোগ্রাম পরিবর্তে এই নামটা হবে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। এই ফ্রিকোয়েন্সি পলিগন দিয়ে আমরা বুঝতে পারি যে একটা জিনিসের চেঞ্জ কিভাবে হচ্ছে আর কি। ঠিক আছে, প্রতি পয়েন্টে পয়েন্টে চেঞ্জটা কখন বাড়লো, কখন কমলো, কখন কতটুকু কমলো, কতটুকু বাড়লো, সেটা আমরা বুঝতে পারি এই ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে আর কি। আচ্ছা, এমন নয় যে হিস্টোগ্রাম আঁকতে হবে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে হলে, না। ওই যে ক্লাস ইন্টারভ্যাল বরাবর ঠিক মাঝখান দিয়ে তুমি উপরে চলে যাও, ফ্রিকোয়েন্সি যতটুকু হাইট সেই অনুযায়ী বিন্দুগুলো বসিয়ে যোগ করে দাও, তাহলেই হয়ে গেল। আর বাদ বাকি কথাবার্তাগুলো আগের মতোই থাকবে আর কি আমাদের। এই ছিল ফ্রিকোয়েন্সি পলিগন। এরপর হচ্ছে আমাদের লাস্ট যেটা, এটা তোমরা ফিজিক্স ল্যাবে বা কেমিস্ট্রি ল্যাবে বা অন্য কোনো ল্যাবে হয়তো করে থাকতে পারো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন বা ওজাইভ। ওজাইভ, শুধু ওজাইভ নামেও ডাকা হয়, আবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন এই নামেও ডাকা হয়। তোমরা ফিজিক্স ল্যাবে কিন্তু এই ধরনের গ্রাফ মনে হয় করেছিল, যদি ফিজিক্স দেখো যেরকম একটান এরকম গ্রাফ, যে প্রতি পয়েন্ট অফ টাইমে প্রতি প্রতিটা আলাদা আলাদা অবস্থায় এর বৃদ্ধির হারটা কিরকম,
কি হারে সে বাড়ছে, প্রতিটা পয়েন্ট আমরা এরকম একটা গ্রাফ করি, এটাকে বলা হয় ওজাইভ, যে প্রতিনিয়ত সে কি হারে চেঞ্জ হচ্ছে আর কি, ওটা আমরা বুঝতে পারি এই ওজাইভের মাধ্যমে আর কি। তো এটা কেমন করে আঁকে একটু দেখি। এটা একটা স্মুথ কার্ভ হয় আর কি এটা, ঠিক আছে। একটু একটু হোল্ড করো তোমরা। হ্যাঁ, যা বলছিলাম যে ফ্রিকোয়েন্সি পলিগন এবং বাবল জ্যাব এটা একটা স্মুথ কার্ভ হবে। তো কিভাবে আঁকে বইতে করা আছে, আমি তোমাদের দেখাচ্ছি। বইতে একটু ভুল করেছে আমি বলবো আর কি। এই যে ফ্রিকোয়েন্সি পলিগন ওরাও এঁকেছে, এই দেখো দেখেছো, ওরা কিন্তু ওই যে নামিয়ে দিয়েছে এ পর্যন্ত আর কি ফ্রিকোয়েন্সি পলিগন। তো এরকম মনে করো দুটো ডেটা সেটের ফ্রিকোয়েন্সি পলিগন আঁকলে কিন্তু আমরা পার্থক্য বুঝতে পারি, যে কোনটা কেমন সময়ে আপ ডাউন করেছে, কোনটা বেশি উপরে গিয়েছে, কোনটা কখন বেশি নেমে গিয়েছে। একটা 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 ক্লিয়ার একটা কম্পারিজন করতে পারি আমরা, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে। ইনফ্যাক্ট যে কোনো ডেটাই পাশাপাশি দুটো একসাথে আঁকলে বোঝা যায় যে কোনটার কি অবস্থা আর কি, কোনটা কেমন চেঞ্জ হলো, কোনটা কখন বেশি বাড়লো, কখন বেশি কমলো, এটা সহজেই চোখে পড়ে। আচ্ছা, এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, সরি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, ঠিক আছে। যেখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সবার মনে আছে নিশ্চয়ই, আশা করি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি যেটা দেয়া থাকবে, ক্লাস ইন্টারভ্যাল যেটা থাকবে, জাস্ট যোগ করে করে যাওয়া। 8 আর 11 19 আর 23 হচ্ছে 42, আর 38 হচ্ছে 80, আর 45 125, আর 32 157, আর 19 176, আর 4 180। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই জিনিসের গ্রাফ আঁকবো আমরা এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর। তো কেমন করে করতে হবে, তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন এটার গ্রাফ আঁকতে হলে আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পর্যন্ত বের করতে হবে। ডেটা তো হচ্ছে মনে করো এই পর্যন্ত থাকে আমাদের ডেটা, ঠিক আছে, এই পর্যন্ত ডেটা থাকে। মানে এরকম ক্লাস ইন্টারভ্যাল থাকে 200 থেকে 600, 600 থেকে 1000, 1000 থেকে 1400, থেকে 1800, 1800 থেকে 2200, এইভাবে থাকছে আমাদের ডেটা। কিন্তু আহ আমাদের অতিরিক্ত আরেকটু বাড়িয়ে নিতে হবে, এটা তোমরা বলেই নেবে তোমরা, যে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন আঁকার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হবে। এভাবে বের করে নেবে আর কি, তারপর গ্রাফ আঁকতে যাবে, ঠিক আছে। সো একইভাবে এই যে দেখো অ্যালং দ্য এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের ওই যে ক্লাস গুলো আর কি, ঠিক আছে। এই ক্লাসগুলো হচ্ছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। মানে এতক্ষণ আমাদের ছিল ফ্রিকোয়েন্সি বসিয়েছিলাম ওয়াই অ্যাক্সিস বরাবর, এখন এটা নয়, এখন বসাবো এটাকে। তো এইভাবে কথাগুলো বলে নিতে হবে আর কি, ঠিক আছে। যে উই কনসিডার বা উই পুট বা উই কনসিডার the class along the x-axis and the cumulative frequency along the y-axis. তারপরে স্কেলিংটা লাগবে আমাদের আগের মতোই। যেহেতু আমরা আমি একটু সরাসরি গ্রাফ যে করা আছে সেখানে চলে যাই। এই দেখো গ্রাফটা করা আছে। যেহেতু আমরা এক্স এক্সিসে বসাচ্ছি ক্লাস গুলো বা ক্লাস ইন্টারভ্যাল গুলো, এটার স্কেলিং আগের মতোই থাকবে। ওই যে এক্স এক্সিস বরাবর আমরা কি যেন ধরেছিলাম, একটা স্কোয়ারকে 100 করে ধরেছিলাম আর কি, অ্যালং এক্স অ্যাক্সিস। 1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 100 ইউনিট, এটা আগের মতোই থাকলো আর কি, মনে করো, ঠিক আছে, 100 ইউনিটস। এরপর হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর এখন একটু চেঞ্জ হবে, যেহেতু ওয়াই অ্যাক্সিস আমি বসাচ্ছি কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাচ্ছি কিন্তু আমি, ঠিক আছে। এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাচ্ছি ওয়াই, এবং আমার টোটাল ফ্রিকোয়েন্সি ছিল 180। সো এখন যদি তুমি একটা স্কোয়ারকে 1 করে ধরো, কাজ হবে না কিন্তু, 180টা ঘর কিন্তু নেই তোমার গ্রাফ পেপারে। এবারে ওয়াই এক্সিসেও তোমাকে একটু শর্ট করতে হবে আর কি। তাহলে অ্যালং দা ওয়াই এক্সিস হচ্ছে আমাদের বিষয়টা এরকম দাঁড়াবে, অ্যালং দা ওয়াই এক্সিস একটা স্কোয়ারকে তাহলে এখানেও একটু বেশি করে ধরতে হবে আর কি। 1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের মনে করো 4 ইউনিটস। একটা স্কোয়ারকে 4 ইউনিট করে ধরলেই তো মোটামুটি মনে করো যে
45টা ঘরে 180 হয়ে যাবে আর কি, যেহেতু প্রতিটা 4 করে ধরছি আমরা। ওয়েল, এখন এই যে গ্রাফ পেপার হাতে নিলেই বুঝতে পারবে তোমরা কিভাবে কি করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই বিন্দুগুলো কোথায় বসাবো। এখানে একটু ভুল করেছে, না ভুল করেনি, ঠিকই আছে। সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি আর কি, যে কিভাবে আঁকতে হবে। আমরা একটু মনে করে দেখো তো, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে বের করেছিলাম, আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যেদিন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পড়েছিলাম, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির লজিকটা কি। লজিকটা হচ্ছে এরকম, যে আমি যদি তোমাকে বলি যে এই $1800 পর্যন্ত প্রফিট হয়েছে, কতগুলো গাড়ি সেল হয়েছে, এরকম $1800 পর্যন্ত প্রফিট, 80 স্যার। 80, তার মানে তুমি যোগ করে করে এসছো আর কি। যদি বলি $3000 পর্যন্ত প্রফিট হয়েছে, কতগুলো, 176। 176। আচ্ছা, মানে আমি, প্রশ্নটা ছিল কিন্তু আমার এই আপার লিমিটের উপর, যে এই পর্যন্ত কতগুলো, এই পর্যন্ত কতগুলো। সো এই যে 8, 19, 42, 80, 125, এদেরকে আমি কোথায় প্লট করব? এই আপার লিমিট বরাবর প্লট করব, কারণ আমার প্রশ্নটাই ছিল আপার লিমিটের উপর। এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছি, এটা লজিকটাই ছিল আপার লিমিটের উপর, যে এই পর্যন্ত কতগুলো। সো এই 600, 1000, 1400, 1800, 2200, এদের বরাবর এদেরকে আমি প্লট করব, তাহলে আমার হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে কেমন করে দেখো একটু তাহলে। এই আমাদের ওয়েটা হবে তাহলে এই স্টাইলের, এই যে গ্রাফটা যদি আমি আঁকি, কি কি আছে, 8, 42, সরি 8, 19, 42, 80, 125, একটু পাশে লিখে রাখি আমি, তাহলে একটু সহজ হবে। এখানে আছে 8, 19, 42, 80, তারপর হচ্ছে 125, এরপর আছে 157, 157, তারপরে 176, 180। 176 লিখলেই হবে, বাকিটা আমরা জানি 180। আচ্ছা, এবার আমি এই গ্রাফে আসি। গ্রাফটা কেমন করে করে বললাম এই মাত্র, আমি তোমাদের আপার লিমিটে বসাবো, তাহলে এই 8 বসাবো 600 বরাবর। দেখো এই 600 বরাবর, দেখো এই যে 8 উপরের দিকে চলে এসছে আর কি। তারপরে এই 19 বসাবো 1000 বরাবর, দেখো যে 20 থেকে একটু নিচে আর কি 19 এখানে আছে। তারপরে এই 42 কে প্লট করব 1400 বরাবর, তো 42 40 একটু উপরে আছে, খেয়াল করে দেখো। এইভাবে বাকি সবগুলো কিন্তু। তো এখানে ওরা গ্রাফটা আঁকতে যে একটা ভুল করেছে কি জানো, আমরা যেটা মোটামুটি ভাবে ফলো করি যে রুলটা, সেটা হচ্ছে একটা ওজাইভ বা একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন মানে হচ্ছে একটা স্মুথ কার্ভ। তোমরা যে ফিজিক্স ল্যাবে গ্রাফ এঁকেছো, এরকম মোটামুটি একবারে এঁকেছো না, নাকি? স্যার বেস্ট ফিটিং আর কি। হ্যাঁ, মানে নাকি বিন্দুগুলো ইচ্ছে করে জোর করে মিলিয়েছো, কোনটা? না স্যার, বিন্দু বাইরে থাকছে, বাট রাইট, কার্ভটা হ্যাঁ, ন্যাচার যেরকম সেরকম আঁকা হয়েছে। রাইট, ভেরি গুড। সো আমরা করবো কি এখানে তাহলে, এরকম একবারে এঁকে চলে যাবো আর কি, মোটামুটি ওই যেটা পড়ে সেটা পড়লো, না পড়লে নাই আর কি। আমি তো মাউসে আঁকছি, এই কারণে আমি ভালো হচ্ছে না আর কি আমারটা। দেখো আমার কিন্তু দুই একটা পড়ে বা দুই একটা পড়ে না, এটা হাতে আঁকলে বুঝতে পারবে তোমরা আর কি, আমারটা হলে হলো, না হলে নেই। দেখো আমার কিন্তু একটা বাইরে পড়ে গেছে, কিন্তু আমার কোনটা কোনটা বাইরে পড়লো, এই যে এটা বাইরে পড়েছে। আমি আঁকতে গেলাম যে এটা বাইরে পড়েছে আমার, এটাও মোটামুটি বাইরেই পড়েছে আমার। দেখতে পাচ্ছ যেগুলো বাইরে পড়েছে আমার, জি স্যার। ঠিক আছে। তো আমি কিন্তু চেষ্টা করিনি সবগুলো মেলাতে, বাট বইতে যেটা এঁকেছে ওরা সবগুলো জোর করে মিলিয়ে দিয়েছে। এবং জোর করে মিলিয়ে দেওয়ার কারণে যে ঘটনাটা ঘটেছে, মনে হয় যেন অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে প্রতিটা বিন্দুর মাঝখানে আর কি। ঘটনা কিন্তু তাই হয় কিন্তু। তুমি যদি এরকম বিন্দুগুলো মেলাতে যাও জোর করে আর কি, মনে করো এরকম আছে, এরকম আছে, এরকম আছে। এখন আমি যদি এগুলো জোর করে একবারে করতে যাই, তাহলে আমাকে দেখে মনে হবে কি, যে মনে করে এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, সরি এরকম দিলাম, এরকম দিলাম, তখন হয় কি, এই যে মাঝে এই যে কোণের সৃষ্টি হয়। কিন্তু কার্ভে কি কোণ থাকে না, কার্ভে ট্যানজেন্ট হয় কোনটা। একটা কার্ভে আমরা স্পর্শক আঁকতে পারি, কোণের তো সৃষ্টি হয় না, তাই না?
তো এটা আমাদের ফলো করতে হবে, খেয়াল রাখতে হবে কার্ভটা যেন স্মুথ কার্ভ হয়, এক টানে আর কি। যেমন তুমি চাইলে এখানে একটা স্পর্শক আঁকতে পারো, এখানে একটা স্পর্শক আঁকতে পারো, ঠিক আছে, মোটামুটি ভাবে এখানে একটা স্পর্শক আঁকতে পারো, এরকম যেন হয় আর কি। স্পর্শক আঁকার মানে হচ্ছে, তোমাকে যদি বলি যে এই জায়গায় রেট অফ চেঞ্জটা কেমন ছিল, এখানে তুমি ট্যানজেন্ট এঁকে দাও। যদি বলি এই বরাবর রেট অফ চেঞ্জ, মানে এখান থেকে এই জায়গায় আসতে রেট অফ চেঞ্জ কি ছিল, তাহলে দুই জায়গায় ট্যানজেন্টের বিয়োগফলটা বের করলে পেয়ে যাবে যে রেটের বৃদ্ধির হার কোন জায়গায় কম ছিল কোন জায়গায় বেশি ছিল, তাই না? একটা কার্ভ থেকে প্রতিটা পয়েন্টে তুমি রেট অফ চেঞ্জটা বুঝতে পারো আর কি। সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন বা ওজাইভের বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, তো এই গেল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। মোটামুটি ভাবে আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এগুলোই। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম, এই যে ওদের সব মিলিয়ে জোর জোর করে মিলিয়ে দেওয়ার কারণে বুঝাই যাচ্ছে কিন্তু যে এখানে একটা কোণের সৃষ্টি হয়েছে, এখানেও একটা কোণের সৃষ্টি হয়েছে, সূক্ষ্মভাবে খেয়াল করলে বুঝবে আর কি, এখানেও একটা কোণের সৃষ্টি হয়েছে। কিন্তু এরকম যদি না করে এরকম একবারে চলে যেত তাহলে কোণের সৃষ্টিটা হতো না। আচ্ছা, এগুলো যেন না হয়। ও, আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি, আমি তো ওখান থেকে দেখিয়েছি যে কার্ভটা শুরু হয়েছে 600 থেকে, তাই না? তো কি করবে, এটার স্টার্টিংটা কোথায় হবে তাহলে? আচ্ছা, আমি তো এঁকেছিলাম এইভাবে, যে কার্ভটা এঁকেছিলাম মোটামুটি ভাবে এইরকম করে, স্টার্টিংটা কি হবে, ওই ওই ধারায় আস্তে আস্তে ডট ডট দিয়ে নিচে নামিয়ে দেওয়া আর কি, ওই আগের ক্লাস ইন্টারভেল পর্যন্ত। কারণ এর আগে তো জিরো, ফ্রিকোয়েন্সি তো জিরো, এর আগে আমার নেই তো কিছু। আচ্ছা, ওয়েল, এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। নেক্সট ক্লাসে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে এই যে এই জিনিস পড়বো আর কি, আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইনশাআল্লাহ নতুন টপিক স্টার্ট করব। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সো মাচ।